আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছো। আসলে তোমাদের সাথে আমি তো চাই যেন প্রতিদিনই তোমাদেরকে ক্লাস নেই, তোমাদের সাথে কথা বলি, তোমাদের ওই বিষয়গুলো পড়াই, বায়োলজিটা আরও সহজ করে দেই। কিন্তু আসলে ব্যক্তিগত বিভিন্ন কারণে ক্লাসগুলো নেওয়া হয়ে ওঠে না। এটার জন্য তোমাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত, আসলে অনেক সরি। তো হচ্ছে যে না হয় আমি কিন্তু ক্লাস নিতে পছন্দ করি, লাইভ, বিশেষ করে লাইভ ক্লাসগুলো ভালো ইন্টারাকশন হয়, তোমরা ক্লাসে থাকো, প্রশ্ন করো, উত্তর দিই, বা আমি এমন মতো করে বুঝিয়ে দিই। তো সেটা এই জিনিসটা আসলে আমিও মিস করি, কিন্তু আসলে বিভিন্ন সমস্যার কারণে আমি নিতে পারছি না। তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। হয়তো আমার পরিবর্তে অন্য কেউ চ্যাপ্টারগুলো পড়ায় দিবে। তো আমি যে চ্যাপ্টারটা রানিং, এটা আমি শেষ করে দিচ্ছি। হ্যাঁ, তো তোমরা আশা করি তোমরা একটু মনোযোগী হবা। আজকে আমরা যে জিনিসটা ধরবো সেটা একদম ক্লাসের মধ্যে শিখে ফেলবো। হ্যাঁ, জাস্ট একটু মনোযোগী থাকতে হবে, তাইলে হবে। একটু ফুলি কনসেন্ট্রেট থাকবা, কোনটার পর কোনটা বলতেছি, তাহলে আমাদের আজকে পড়াটা আজকে ক্লাসে শেখা হয়ে যাবে। আমরা আজকে শিখবো হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়, মানে উদ্ভিদশারী তত্ত্বের একটা গুরুত্বপূর্ণ টপিক শিখবো, সেটা হচ্ছে সিত্রীচক্র। আসলে সিত্রীচক্রটা কি সেটা যদি আমরা একটু দেখি, যে সালোকসংশ্লেষণের দুইটা পর্যায় থাকে, একটা হচ্ছে আলোক পর্যায় আর একটা হচ্ছে কি অন্ধকার পর্যায়। তো এই অন্ধকার পর্যায়টাকে হ্যাঁ, আলোক পর্যায়, একটা কি অন্ধকার পর্যায়। হ্যাঁ, এই যে এই অন্ধকার পর্যায়টাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। স্যার কয়টা ভাগে ভাগ করি? এই অন্ধকার পর্যায়টাকে আমরা দুইটা ভাগে ভাগ করি। দুইটা না, এই অন্ধকার পর্যায়টা তিন রকম ভাবে হতে পারে। একরকম হচ্ছে, একটাকে আমরা বলি সিত্রী চক্র, আবার কিছু কিছু উদ্ভিদ আছে যেখানে হয়ে থাকে C4 চক্র, আর কিছু কিছু উদ্ভিদ আছে যেখানে অন্য একটা মেকানিজম হয়ে থাকে, যেটাকে আমরা বলি ক্যাসোলেসেন অ্যাসিড মেটাবলিজম। এই তিনটা নাম তোমাদেরকে পড়াইছে, এগুলো কোথা থেকে কিভাবে আসছে, এই প্রত্যেকটা জিনিসই তোমাদেরকে পড়ানো হয়েছে। তো একটা সিত্রী চক্র, একটা C4 চক্র, একটা ক্যাসোলেসেন অ্যাসিড মেটাবলিজম। এটা এই অন্ধকার পর্যায়ে যে গ্লুকোজ তৈরির প্রক্রিয়াটা, অন্ধকার পর্যায়ে আসলে কী তৈরি হয়? ফাইনালি গ্লুকোজ তৈরি হয়। অন্ধকার পর্যায়ে কী তৈরি হয়? গ্লুকোজ তৈরি হয়। এগুলো তোমাদেরকে পড়ানো হয়েছে প্রথম দিকের ক্লাসগুলো, মাঝখানের দিকের ক্লাসগুলো যারা করছো তারা নিশ্চয়ই জানো। গ্লুকোজ তৈরি হচ্ছে মূলত যে পর্যায়টাতে, সেটাকে বলা হয় অন্ধকার পর্যায়। সালোকসংশ্লেষণের দুইটা পর্যায় আছে, একটা আলোক পর্যায় যেখানে শুধুমাত্র এটিপি অথবা এনএডিপি-এর সাথে এটিপি তৈরি হওয়া। তো এটিপি অথবা এটিপির সাথে এনএডিপি তৈরি হওয়াকে আমরা বলি আলোক পর্যায়। আর এইগুলোর সাহায্যে গ্লুকোজ তৈরি হয় যে পর্যায়টাতে, সেটাকে আমরা বলি অন্ধকার পর্যায়। তো এই যে গ্লুকোজ তৈরির প্রক্রিয়াটা, এটা তিনটা রকমভাবে হইতে পারে, কারণ পৃথিবীতে সকল উদ্ভিদ আর একরকম না। তিনটা উপায় হইতে পারে। একটা হচ্ছে সিত্রী চক্র, একটাকে বলি আমরা সিত্রী চক্র। সিত্রী চক্র কেন বলতেছি আমরা? কারণ এই যে গ্লুকোজটা তৈরি হওয়ার আগে কতগুলো চক্রাকারে বিক্রিয়া হবে, এবং গ্লুকোজ তৈরি হওয়ার আগের প্রথম স্থায়ী পদার্থটা 3 কার্বনের হয়। আমি কথাটা আবারও বলি, গ্লুকোজ যে তৈরি হবে কতগুলো চক্রাকার বিক্রিয়ার মাধ্যমে গ্লুকোজটা তৈরি হবে, এবং এই চক্রটার মধ্যে প্রথম যে স্থায়ী পদার্থটা সেটা 3 কার্বনের থাকে, তাকে বলে সিত্রী চক্র। আবার কিছু কিছু উদ্ভিদ আছে যেখানে গ্লুকোজ তৈরি হয়, সেখানেও কতগুলো চক্রাকারে বিক্রিয়া হবে, তবে ওই চক্রটার মধ্যে প্রথম স্থায়ী পদার্থটা 4 কার্বনের, তাই এটাকে বলা হয় C4 চক্র। ঠিক আছে? আর এইগুলোর বাইরে, এই দুইটার বাইরে অন্য একটা মেকানিজমে গ্লুকোজ তৈরি হয়, যেটাকে আমরা বলি ক্যাসোলেসিয়ান অ্যাসিড মেটাবলিজম। যাই হোক, আমরা মূলত আজকে যেটা আলোচনা করবো, যেটা শিখবো একবারে আমরা যেটা শিখতে যাচ্ছি, সেটা হচ্ছে আমাদের সিত্রী চক্র। স্যার কি শিখবো আমরা? আমরা সিত্রী চক্রটা শিখবো। তো সিত্রী চক্রটা কি? কতগুলো চক্রাকার বিক্রিয়া হবে, এক পর্যায়ে গ্লুকোজ তৈরি হবে, কিন্তু প্রথম যে পদার্থটা তৈরি হয়, প্রথম যে স্থায়ী পদার্থটা তৈরি হয়, সেটা সিত্রী চক্র। তাই এটাকে আমরা প্রথম যে স্থায়ী পদার্থটা হয় সেটাকে 3 কার্বনের হয় যৌগটা, তাই আমরা সিত্রী চক্র বলি। এই চক্রটাকে আবিষ্কার করেন দুইজন বিজ্ঞানী বেশি অবদান রাখেন। একজনের নাম হচ্ছে ক্যালভিন, হ্যাঁ, একজনের নাম হচ্ছে ক্যালভিন, হ্যাঁ, আরেকজনের নাম হচ্ছে ব্যাসাম। আরও একজন বিজ্ঞানী আছে ব্যানসন, হ্যাঁ, যেটা শুনেছো সেটাই। তাহলে ক্যালভিন, ব্যাসাম, ব্যানসন, এই 3 জন বিজ্ঞানী এটাকে আবিষ্কার করেন, কিন্তু ক্যালভিনের অবদানটা এখানে বেশি ছিল, তাই এটাকে আমরা ক্যালভিন চক্র বলে থাকি। তাই এটাকে আমরা কি বলে থাকি?
ক্যালভিন চক্র বলে থাকি। ওকে, তো আলটিমেটলি আমরা এটাই শিখবো আজকে যে কীভাবে গ্লুকোজটা তৈরি হয়ে থাকে। ওকে, কীভাবে গ্লুকোজটা তৈরি হয়ে থাকে সেটা আমরা জানবো। তো এখন এই C3 চক্রটাই আমরা পড়বো আজকে ডিটেইলি। তো আমরা নেক্সট পেজে যাই। আমরা যদি C3 চক্রটা যদি পড়ি, সেটার জন্য আমাকে কয়েকটা জিনিস জানতে হবে। স্যার কী জানতে হবে? কয়েকটা জিনিস আমরা জানবো। কয়েকটা জিনিস আমরা জানবো, সেটা হচ্ছে এরকম যে আমি উপরে হেডলাইনটা দিয়ে দিই। আমরা কি শিখতে যাচ্ছি? C3 চক্র। আচ্ছা, ঠিক আছে। তো এই তো C3 চক্র আমরা জানবো। তো এই C3 চক্রটা যেন কয়েকটা নাম আমরা আগে, এই চক্রটার জন্য অনেকগুলো চক্রাকারে অনেকগুলো বিক্রিয়া হবে এবং অনেকগুলো যৌগ সৃষ্টি হবে বা তৈরি হবে। এর এক পর্যায়ে গ্লুকোজটা তৈরি হবে। ঠিক আছে, তো এই যৌগগুলোর আমরা কিছু সংক্ষিপ্ত নাম শিখবো আগে। কতগুলো শব্দার্থের মতো করে কতগুলো সংক্ষিপ্ত নাম শিখবো। যদি শব্দার্থের মতো করে নামগুলো একটু মনে রাখতে পারো, তাহলে এই চক্রটা মনে রাখা খুবই সহজ। একদম তুমি 1-2 বার একটু খাতায় লিখলেই তোমার পড়া শেখা হয়ে যাবে। আচ্ছা, তো আমি প্রথম যে জিনিসটা লিখতে যাচ্ছি সেটা হচ্ছে প্রথমে কার্বন ডাইঅক্সাইড। আচ্ছা, আমি চক্রটা লিখতেছি না, জাস্ট যৌগগুলোর নাম লিখতেছি। হ্যাঁ, তাহলে 3PGA নামে একটা যৌগ তৈরি হবে। 3PGA। এখন বলতে পারো স্যার 3PGA জিনিসটা কি? আসলে 3PGA কি, এটার ফুল মিনিং কি? 3PGA এটার ফুল মিনিংটা হচ্ছে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। কি বলছি? 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। তো আমরা এটা লিখে রাখবো, আমরা এখানে লিখে রাখবো যে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। কি অ্যাসিড? 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। ঠিক আছে, তারপরে আমরা আরেকটা যৌগের নাম লিখবো। এটা তাহলে এই যে এই সংক্ষিপ্ত নামটার পুরো নামটা জাস্ট শব্দ অর্থের মতো শিখবা। এটার পুরো মিনিংটা কি, এটার পুরো মিনিংটা কি। আমরা বাংলাতে অনেকগুলো শব্দ অর্থ শিখি না, জাস্ট ওই রকম করে আমরা একটু ফুল মিনিংগুলো একটু জেনে রাখবো। তাহলে হচ্ছে 1,3-BPGA 1,3-BPGA। আমি এগুলো ভেঙে ভেঙে সব বুঝিয়ে দিব, আপাতত একটু নামগুলো একটু মাথায় রাখার চেষ্টা করো। তো 1,3-BPGA কি স্যার? 1,3-BPGA হচ্ছে 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড। 1,3-BPGA মানে হচ্ছে 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড। বিসফসফোগ্লিসারিক অ্যাসিড। 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড। ঠিক আছে, আচ্ছা স্যার, ঠিক আছে, বুঝলাম। তারপরে হচ্ছে G3P। তারপর হচ্ছে Da3P। ঠিক আছে, তারপর হচ্ছে R15BP, R5P, তারপর হচ্ছে G5P। ঠিক আছে, G1P। তারপরে আমরা যদি দেখি X5P, E4P। ঠিক আছে, তারপরে হচ্ছে না, আচ্ছা এখানে একটু দাঁড়াও, আমরা সিরিয়ালটা একটু করে দিই। E4P এটা আগে দিই, তাহলে হচ্ছে X5P, তারপরে হচ্ছে F16BP, F6BP, G6P, G1P। এখন আমরা এই নামগুলো আমি লিখলাম না, তোমাদের কাছে মনে হতে পারে স্যার এতগুলো নাম কিভাবে মনে রাখবো স্যার, এগুলো কি?
হ্যাঁ, স্বাভাবিকভাবে তোমাদের কাছে এই জিনিসটা মনে হতে পারে। হ্যাঁ হ্যাঁ, তোমাদের কাছে এটা মনে হতে পারে যে এই নামগুলো আসলে কি। দেখো, যখন পুরো জিনিসটা আমি বুঝাই দিব, এই নামগুলো তোমার অটোমেটিক আসবে। তুমি যদি জিনিসটা চক্রটা যদি একবার ভালো করে বুঝো, এই নামগুলো অটোমেটিক আসবে, ট্রাস্ট মি। জাস্ট আপাতত এতগুলো নাম কোনটা একটার পর একটা কীভাবে বলছে এটা মাথায় নেওয়ার দরকার নেই। আপাতত জাস্ট এটা মাথায় রাখো যে কোনটার ফুল মিনিং কি, জাস্ট এটা একটু মুখস্থ করার চেষ্টা করো। তাহলে দেখো যে শুধু এইটা না, তুমি যদি এই জায়গাটা একটু ভালো করে মনে রাখতে পারো, তাহলে তুমি সিত্রি চক্র না, ওই যে শ্বসনটাও পড়া হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, এটাও তুমি পারবা। তো আমি যদি, আচ্ছা, কালো কালিটা দেখা যাচ্ছে তো না? ওকে, তাহলে আমরা যদি এখন জিত্রিপিতে আসি, জিত্রিপিতে কি বোঝানো হয়? হ্যাঁ, জিত্রিপিতে কি বোঝানো হচ্ছে? জিত্রিপিতে কি বোঝানো হচ্ছে? জিত্রিপি মানে গ্লিসারঅ্যালডিহাইড 3 ফসফেট, গ্লিসারঅ্যালডিহাইড 3 ফসফেট। আচ্ছা, ওকে, বুঝলাম। স্যার ডিএ3পি কি স্যার? ডিএ3পি হচ্ছে কি, ডি দিয়ে ডাইহাইড্রোক্সি, এ দিয়ে অ্যাসিড, 3 দিয়ে ফসফেট। দেখো ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট, ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট। ঠিক আছে। R1,5BP কি? রাইবোলোজ 1,5 বিসফসফেট, রাইবোলোজ 1,5 বিসফসফেট। ঠিক আছে। হ্যাঁ, তারপরে দেখো R5P কি স্যার? রাইবোলোজ 5 ফসফেট, রাইবোলোজ কি ফসফেট? 5 ফসফেট। E4P কি স্যার? ইরিথ্রোজ 4 ফসফেট, ইরিথ্রোজ 4 ফসফেট, ইরিথ্রোজ 4 ফসফেট। স্যার X5P কি স্যার? জাইলুলোজ 5 ফসফেট। ঠিক আছে। তারপরে হচ্ছে F দিয়ে কি? ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট, 1,6 বিসফসফেট, বিসফসফেট। তারপরে F6P মানে কি? ফ্রুক্টোজ 6 ফসফেট, ফ্রুক্টোজ 6 ফসফেট। ঠিক আছে। G6P কি স্যার? গ্লুকোজ 6 ফসফেট। গ্লুকোজ 6 ফসফেট। G1P কি স্যার? গ্লুকোজ 1 ফসফেট। তাহলে দেখো নামগুলো আমরা একটু পড়ি। হ্যাঁ, নামগুলো একটু পড়ি। হ্যাঁ, নামগুলো আমরা একটু দেখি। আচ্ছা, লেখাগুলো কি বোঝা যাচ্ছে? আমাকে একটু জানিও তো। হ্যাঁ, তো আমরা একটু দেখি যে এখানে জিনিসটা হচ্ছে কিভাবে মনে রাখবো। দেখো, এই যে যেখানে জিএ আছে এখানে হচ্ছে অ্যাসিড, যেখানে জিএ আছে সেটা হচ্ছে কি? অ্যাসিড। এই যে দেখো জিএ মানে এখানে অ্যাসিড। এই যে দেখো জিএ, এটা হচ্ছে অ্যাসিড। তা দেখো কেমন অ্যাসিড? 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। জিএ মানেই হচ্ছে গ্লিসারিক অ্যাসিড। জিএ মানে কি? গ্লিসারিক অ্যাসিড। কেমন গ্লিসারিক অ্যাসিড? 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। মানে এই যে 3 ফসফোগ্লিসারিক, 3P মানে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। তারপরে দেখো এখানে আবার জিএ, জিএ মানে কি? গ্লিসারিক অ্যাসিড। জিএ মানে অ্যাসিড, গ্লিসারিক অ্যাসিড। এটা কেমন? 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড। এই যে 1,3। বিপি মানে বিসফসফো, বিপি মানে কি? বিসফসফো। বিপি মানে কি বলতো? বিসফসফো।
বিশ ফসফো, হ্যাঁ 1,3 বিপি মানে বি, এই যে পি, বিশ ফসফো, হ্যাঁ। তারপরে দেখো G3P মানে কি, G3P মানে হচ্ছে গ্লিসারালডিহাইড 3 ফসফেট। G3P কি আমার সাথে সাথে একটু মুখস্থ করার চেষ্টা করো, গ্লিসারালডিহাইড 3 ফসফেট। G3P মানে গ্লিসারালডিহাইড 3 ফসফেট। স্যার DA3P কি স্যার, DA3P, DA3P মানে ডি দিয়ে ডাইহাইড্রোক্সি, ডি দিয়ে ডাইহাইড্রোক্সি, এ দিয়ে অ্যাসিটোন, হ্যাঁ 3 ফসফেট, 3 দিয়ে 3, পি দিয়ে ফসফেট। তো দেখো ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন 3 ফসফেট, ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন 3 ফসফেট। তাহলে ডি দিয়ে ডাইহাইড্রোক্সি, এ দিয়ে অ্যাসিটোন, পি দিয়ে 3 দিয়ে 3, পি দিয়ে ফসফেট। DA3P, ডি দিয়ে ডাইহাইড্রোক্সি, এ দিয়ে অ্যাসিটোন, 3 দিয়ে 3, পি দিয়ে ফসফেট। R15BP মানে কি, R15BP হচ্ছে দেখো এখানে যত জায়গায় আর আছে এগুলো হচ্ছে রাইবোলোজ, আর থাকলে কি রাইবোলোজ। দেখো এখানে R15BP মানে রাইবোলোজ, 15BP মানে কি 15 বিসফসফেট, বিপি মানে বিসফসফেট। তাহলে দেখো রাইবোলোজ 15 বিসফসফেট, তাহলে আর আছে মানে রাইবোলোজ। এখানেও দেখো আর আছে মানে কি রাইবোলোজ। তবে এখানে R15BP মানে বিসফসফেট, এখানে R5P মানে শুধু ফসফেট, R5P মানে 5 ফসফেট। তারপরে দেখো E4P মানে কি ইরিথ্রোস 4 ফসফেট, E4P মানে কি ইরিথ্রোস 4 ফসফেট, ঠিক আছে। তারপরে দেখো, তারপর আমরা যদি বলি X5P মানে কি জাইলোলোজ 5 ফসফেট, জাইলোলোজ 5। তাহলে দেখো 4P মানে 4 ফসফেট, 5P মানে 5 ফসফেট। তো এটা জাইলোলোজ, এটা X মানে জাইলোলোজ, E মানে ইরিথ্রোস। আচ্ছা, তারপর আমরা এখানে যে অ্যাপগুলো দেখতেছি, F মানে হচ্ছে কি ফ্রুক্টোজ, F মানেই হচ্ছে কি ফ্রুক্টোজ। তাহলে ফ্রুক্টোজ এটা হচ্ছে 1,6 বিসফসফেট, আর এটা হচ্ছে শুধু 6 ফসফেট। তাহলে F মানে কি ফ্রুক্টোজ, F মানে কি ফ্রুক্টোজ। বাকিগুলো তো পারবা, F যদি ফ্রুক্টোজ হয় 16BP এখানেও যা, এই 15B এখানেও তো একই, তাই না। জাস্ট Fটা কি সেটা মনে রাখবা। তারপর এখানে G6P মানে গ্লুকোজ 6 ফসফেট, এই যে G মানে গ্লুকোজ, এই যে এখানে G মানে গ্লুকোজ, শুধু G মানে কি গ্লুকোজ, তাই মনে রাখো। তাহলে আমি যদি বলি, আমি যদি এভাবে বলি শুধু G থাকে তাহলে সেটা কি গ্লুকোজ, যদি G এর সাথে এ থাকে সেটা হচ্ছে অ্যাসিড, এই যে দেখো গ্লিসারিক অ্যাসিড, গ্লিসারিক অ্যাসিড। তাহলে দেখো G3P মানে, তবে G3P মানে হচ্ছে কি, G3P মানে গ্লিসারালডিহাইড, G3P মানে কি গ্লিসারালডিহাইড। তাহলে দেখো আমি যদি একটু খেয়াল করি G এ যেখানে যেখানে আছে সেটা অ্যাসিড, তো এটা কেমন অ্যাসিড 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। আবার 13BP GA মানে GA মানেই গ্লিসারিক অ্যাসিড, 13BP মানে কি 1,3 বিসফসফো, BP মানে বিসফসফো, BP মানে বিসফসফো, যেখানে যেখানে BP আছে বিসফসফো। তো G3P মানে কি গ্লিসারালডিহাইড 3 ফসফেট, G3P মানে 3 ফসফেট। DA3P মানে ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন 3 ফসফেট। আচ্ছা, আর যেখানে যেখানে আছে রাইবোলোজ, সেটা যদি R15BP হয় তাহলে রাইবোলোজ 1,5 বিসফসফেট, যদি R5P হয় তাহলে রাইবোলোজ 5 ফসফেট। আচ্ছা, দুইটা দুইটা করে শিখবা তাহলে সহজ হয়ে যাবে, দুইটা দুইটা করে শিখবা, হ্যাঁ। তাহলে দেখো এখানে আমরা দুইটা শিখলাম, এখানে আমরা দুইটা শিখবো, এখানে আমরা দুইটা শিখবো, এখানে আমরা দুইটা শিখবো, এখানে আমরা দুইটা শিখবো। তাহলে দেখো F মানেই হচ্ছে ফ্রুক্টোজ, সেটা যদি ফ্রুক্টোজ 16BP হয় তাহলে ফ্রুক্টোজ 16 বিসফসফেট, যদি শুধু F6P হয় তাহলে হবে কি ফ্রুক্টোজ 6 ফসফেট। আচ্ছা, G6P গ্লুকোজ 6 ফসফেট, G1P গ্লুকোজ 1 ফসফেট। আচ্ছা, এখন একটা জিনিস তোমাদেরকে এখানে মাথায় রাখতে হবে, সবসময় মাথায় রাখবো এই জিনিসটা, যে আমরা এই যে কোড যে নামগুলো, এই নামগুলো জাস্ট ইউজ করে আমরা স্মৃতিচক্রটা লিখব। এখন দেখো আমরা গতানুগতিক সিস্টেমে যদি পড়াশোনা করি সেটা আমাদের জন্য অনেক কঠিন হয়ে যায়। যেটা কীরকম হয়, হ্যাঁ, যেটা হয় কি এরকম, যে অনেক সময় ধরো তুমি করলা, ধরো এই যে এত লম্বা নামটা 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, 1,3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। দেখো নামগুলো একটার সাথে একটা মিল না, এক তো নামগুলো অনেক লম্বা, আর এক হচ্ছে কি একটা নামের সাথে একটা নামের মিল আছে। এই মিল থাকার কারণে আর লম্বা থাকার কারণে আমরা যখন আমরা বইয়ে যেভাবে দেওয়া আছে, স্মৃতিচক্রটা বইয়ে যেভাবে দেওয়া আছে, এক্স্যাক্টলি যখন এইভাবে পড়তে যাই তখন আমরা হয়তো বা পড়ি, অনেক এফোর্ট দিই, অনেক পড়ালেখা করি, কিন্তু দিন শেষে বা একদিন পরে বা এক সপ্তাহ পরে আর কিচ্ছু মনে থাকে না। কেন? এটা কারণটা হচ্ছে নামগুলো একে তো লম্বা, তারপরে একটার সাথে একটা মিল, এবং কোনটা থেকে কোনটা তৈরি হয় সেটা মনে থাকে না আমাদের। কিন্তু আমরা যদি এই সিস্টেমটা বা এই পদ্ধতিটা অবলম্বন করি, যে আমরা শর্টকাট নামগুলো দিয়ে মুখস্থ রাখবো,
আর শর্টকাট হইলে আবার ফুলটা অটোমেটিক আসতেছে। আর মানে রাইবোলোজ, জি মানে গ্লুকোজ, জি মানে গ্লিসারিক অ্যাসিড, এফ মানে ফ্রুক্টোজ, ওটা এসে বলা যেতে পারে, হ্যাঁ। তাহলে এখানে দেখো, এখানে কোনটার পর কোনটা সেটা তোমার মনে রাখার দরকার নেই, কোনো দরকার নেই। কোনটার পর কোনটা সেটার দরকার নেই, জাস্ট এটা শব্দের মতো করে শিখবা যে কোনটার ফুল মিনিং কী, কোনটার ফুল মিনিং কী। জাস্ট একটু যদি সিরিয়াসলি পড়ো তাহলে এটা কিন্তু তুমি খুব কম সময়ে আত্মস্থ করে ফেলতে পারবা, খুব কম সময়ে কিন্তু আত্মস্থ করে ফেলতে পারবা। তো আমরা কি এই কাজটা করব, সেটা হচ্ছে এই যে আমরা এগুলো শিখলাম, এখন আমরা স্মৃতিচক্রটা কেমনে পড়ব, ঠিক আছে। তো ধরো কিছু কিছু মেয়ে আছে, সবাই না, কিছু কিছু মেয়ে আছে যারা বাইক চালায়, যে এরকম ছেলেদের খুব পছন্দ করে। আবার কিছু কিছু ছেলেও আছে যে বাইক যদি একটা হাতে পায়, আর যদি রাস্তার ও পারে যদি কোনো মেয়ে দাঁড়িয়ে থাকে বা কয়েকজন দাঁড়িয়ে থাকে, একটু ভাব নিতে ইচ্ছা করে, ভুম এরকম। তো যাই হোক, তো একটা মেয়ে ছিল এরকম যে সে খুব বাইক পছন্দ করতো, বাইক চালায় এরকম কোনো ছেলেকে, হ্যাঁ। তো ওই ছেলের সাথে সে ভাব মহব্বত করে সে ওই ছেলের সাথে বাবা মার অমতে পালিয়ে গেছে আর কি ওই ছেলের সাথে। তো পালিয়ে যাওয়ার পরে যেটা হয়েছে, নর্মালি যেটা লাভ ম্যারেজ বলি আমরা এটাকে, পালিয়ে যাওয়ার বিয়ে, এটা তো এমনিতেই স্বাভাবিকভাবে তিতা তিতা হবে, হ্যাঁ, এত বেশি মধুর তো আর হবে না। প্রথম কয়েকদিন ভালো লাগবে, তারপর তাদের মধ্যে ঝামেলা হবে, এটা সেটার অভাব অনটন হবে, হ্যাঁ, তখন আবার একটু তিক্ত তিক্ত কাজ করবে, হ্যাঁ। তো এটা দিয়ে দেখি আমরা কিছু মনে রাখতে পারি কিনা এই স্টোরিটা দিয়ে। তো একটু দেখি, ওই যে মেয়েটার কথা বলছিলাম, ওই মেয়েটাকে আবার সাহায্য করছিল আর একটা মেয়ে, একটা তার বান্ধবী পালিয়ে যেতে সাহায্য করছিল, ও রুমিনা নামের একটা বান্ধবী, হ্যাঁ। তো আমরা মেয়েটা ছিল কি, মেয়েটা ছিল কার্বন ডাইঅক্সাইড, হ্যাঁ। মেয়েটা কি ছিল? মেয়েটা ছিল কার্বন ডাইঅক্সাইড। স্যার মেয়েটা কার্বন ডাইঅক্সাইড মানে অনেক সময় আমরা, আচ্ছা তাকে ওইটা না বলি। তো এই যে কার্বন ডাইঅক্সাইডটা মেয়ে রূপে কাজ করতেছে এখানে। তো এই কার্বন ডাইঅক্সাইড কার সাথে পালায়া যাবে, কার সাথে পালায়া যাচ্ছে? R15, এটা বাইকের নাম, কিন্তু R15 একটা কিসের নাম? একটা বাইকের নাম, হ্যাঁ, R15। তো ওই R15 বাইকদারি একটা ছেলের সাথে পালায়া গেছে। তা কার্বন ডাইঅক্সাইড রূপী মেয়েটা কার সাথে পালায়া গেছে? কার্বন ডাইঅক্সাইড রূপী মেয়েটা পালায় গেছে কার সাথে? R15 বাইক আছে এমন একটা ছেলের সাথে। তো কি 5? R15, এই যে দেখো R15 বাইক দিয়ে এরকম একটা ছেলের সাথে পালায় গেছে। পালায় যাওয়ার পর কি হয়েছে? ওই যে পালিয়ে যাওয়ার সম্পর্ক তো আর এত মধুর হয় না, একটু তিতা তিতা হবে, একটু অম্ল টক টক হবে। তো এখানে একটা জীবন আর এত ভালো লাগে না। এই কার্বন ডাইঅক্সাইড R15 দাঁড়ি ছেলেটার সাথে পালিয়ে গিয়ে যেটা হইলো সেটা হচ্ছে কিটো অ্যাসিড। কি অ্যাসিড? অ্যাসিড হয়ে গেছে, জীবনটা কি টক টক হয়ে গেছে, আর এত মিষ্টি না, হ্যাঁ। তো এটা টক মানে কি? অ্যাসিড, কিটো অ্যাসিড। কি অ্যাসিড? কিটো অ্যাসিড হয়ে গেছে। এখন এই যে এই কার্বন ডাইঅক্সাইড আর এই R15 মিলে যে তিক্ততা বা অম্লতার যে সংসারটা হইল, সেটা কি খুব স্থায়ী নাকি অস্থায়ী? আমাকে বলো, এটা কি খুব স্থায়ী হবে নাকি হ্যাঁ, এটাকে খুব স্থায়ী হবে? তোমার আম্মুর নাম রুবিনা, আন্টিকে রেসপেক্ট করছি, এখানে জাস্ট একটা নাম ব্যবহার করছি আর কি, এখানে আন্টিকে এখানে টানার দরকার নেই, ঠিক আছে। তো দেখো কিটো অ্যাসিড, আমি কি বললাম? তো কিটো অ্যাসিড হচ্ছে এই যে কার্বন ডাইঅক্সাইড R15 একটা বাইকের নাম, ওই R15 BP নামক একটা বাইকদারি ছেলের সাথে পালিয়ে গিয়ে যেটা হইলো সেটা হচ্ছে কিটো অ্যাসিড, হ্যাঁ। তো এই কিটো অ্যাসিডটা কি? এটা এই যে অ্যাসিড, এই যে সংসারটা হইলো, এটা কি খুব স্থায়ী হবে নাকি অস্থায়ী হবে? আমাকে বলো। এটা অস্থায়ী, ওটা ভেঙে যাবে, বেশি দিন টিকবে না। কারণ ওই যে বুঝে নাই তো, ওই যে বাইক দেখে গেছে, কেরিয়ার দেখা নাই, ছেলের দেখা নাই, ছেলের ব্যবহার দেখা নাই, আচার ব্যবহার দেখা নাই, ছেলের চরিত্র দেখা নাই, হ্যাঁ। তো যাই হোক, এইটা খুব বেশি দিন স্থায়ী হবে না, এটা অস্থায়ী হবে। কি হবে? অস্থায়ী হবে, আনস্টেবল। কেমন হবে এটা? আনস্টেবল হবে। এখন আনস্টেবল হইলে, আনস্টেবল হওয়া মানে কি? এটা ভেঙে যাবে, সংসারটা টিকবে না, কিছুদিন পরে ভেঙে যাবে। তো এটা ভেঙে গেল, এটা কি হইলো? ভেঙে গেল। তো ভেঙে গিয়ে যেটা হয়, যেটা তৈরি করে সেটা হচ্ছে 3PGA তৈরি করবে। কি তৈরি করবে? 3PGA এইরকম তৈরি হবে।
এটা ভেঙে গিয়ে এরকম, এটা ভেঙে গিয়ে কিটো অ্যাসিড ভেঙে গিয়ে হবে 3PGA, ঠিক আছে। ওই 3PGAটা ভেঙে গিয়ে এই 3PGAটা পরবর্তীতে 13BPGA-তে পরিণত হবে। কিসে? 13BPGA। 3PGA থেকে স্যার কি হবে? 13BPGA হবে। এই 13BPGA থেকে দুইটা জিনিস হবে, একটা হচ্ছে G3P, একটা হচ্ছে কি G3P, একটা হবে কি একটা হবে G3P তৈরি করবে, আর একটা হচ্ছে কি DA3P তৈরি করবে, DA3P তৈরি করবে। G3P আর DA3P কে একত্রে আমরা, এখন কথা হচ্ছে এই G3P আর DA3P গুলো মিলে এই G3P আর DA3P এই যে G3P আর DA3P এখানে দুইটা হবে, 13BPGA থেকে একটা G3P হবে আর একটা DA3P হবে। এগুলো আমি আরো ভেঙে পড়ায় দিব, একটু দাঁড়াও। এই দুইটা জিনিস মিলে আবার কি তৈরি হবে স্যার? এই দুইটা জিনিস মিলে তৈরি হবে কি তৈরি হবে? ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট, মানে কি F16BP। এই দুইটা জিনিস মিলে তৈরি হবে F16BP। এই F16BP থেকে কি তৈরি হবে? F6P। স্যার এই F6P থেকে কি হবে? G6P থেকে কি তৈরি হবে? G1P। এর পরবর্তীতে এক পর্যায়ে গ্লুকোজ তৈরি হবে। এই আলটিমেটলি কিন্তু আমরা গ্লুকোজ পেয়ে গেলাম। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই দুইটা জিনিস মিলে যেমন, হ্যাঁ, G3P আর DA3P মিলে কি হইলো বলো? G3P আর DA3P মিলে কি হয়েছে? ফ্রুক্টোজ 1,6BP হয়েছে, তাই না? তাহলে কিছু G3P আর কিছু F6P, G3P আর F6P এই দুইটা জিনিস মিলে একদিকে হবে E4P আর একদিকে হবে X5P। এই X5P থেকে এক পর্যায়ে R5P, ওই R5P থেকে হবে কি R15BP। এই যে আমাদের এই চক্রটা আমরা পড়লাম, এটা হচ্ছে আমাদের, এটা জাস্ট আমি পুরোটা আরো ভেঙে বুঝিয়ে দিব, তখন জিনিসগুলো আরো ক্লিয়ার হবে। আপাতত এই জিনিসটা একটু করে ধারণা রাখো যে কি কি হচ্ছে এখানে, মূলত এখানে কি কি হচ্ছে জাস্ট এটা একটু ধারণা রাখো। তা আমি কি পাইলাম? মূল স্ট্রাকচারটা কি পাইলাম? এই যে কার্বন ডাইঅক্সাইড, সেটা রুবিনা নামে তার একটা বান্ধবী আছে, বান্ধবীর কাহিনীটা পরে বলবো। রুবিনা নামে একটা বান্ধবী আছে, তার সাহায্যে R15 বাইকদেরই কারোর সাথে পালিয়ে গিয়ে এটা আনস্টেবল বা অস্থায়ী একটা কিটো অ্যাসিড তৈরি করলো। কিটো কেন? কিটো মানে তো কিটো ডায়েট আর কি। তো দুজন পালিয়ে গেছে, খাবার টাবার নাই, দুজনই ডায়েট করতেছে, কিটো করতেছে। হ্যাঁ, কিটো ডায়েট করতেছে। তাহলে দেখো কার্বন ডাইঅক্সাইড R15 মিলে কিটো অ্যাসিড তৈরি করলো। ওই কিটো আর কয়দিন না খেয়ে না কি আর কতদিন থাকবে? তাদের সংসার আনস্টেবল মানে অস্থায়ী। এটা ভেঙে গিয়ে 3PGA তৈরি করলো। এখন 3PGA কয়টা তৈরি করবে? এখানে দুইটা 3PGA তৈরি করবে। কয় অণু? হ্যাঁ, 2 অণু 3PGA তৈরি করবে। তাহলে একটা কিটো অ্যাসিড ভাঙলে কয়টা 3PGA তৈরি হবে? 2টা 3PGA তৈরি হবে। এভাবে ওই 3PGAটা এক পর্যায়ে 13BPGA-তে পরিণত হবে। কয়টা 13BPGA হবে? 2টা 13BPGA হবে। এই 2টা 13BPGA-টা পরবর্তীতে একদিকে G3P তৈরি করবে আর একদিকে DA3P তৈরি করবে। আমি আবার বলি, একদিকে G3P আর একদিকে DA3P, একদিকে G3P আর একদিকে কি DA3P। এখন কথা হচ্ছে ওই G3P আর D3P, আবার G3P আর DA3P থেকে F16BP, তারপর হবে F6P, তারপর হবে G6P, তারপর হবে G1P, তারপর হচ্ছে G। তো দেখো F16 F দুইটাই দেখো FFGG, তাহলে F16BP, F6P, G6P, G1P। আচ্ছা, এখন পরবর্তীতে এই যে G3Pটা, যে পরবর্তীতে এই যে G3P আর এই যে F6P, এটা মিলিত হয়ে একদিকে হবে কি E4P আর একদিকে হবে X5P, একদিকে E4P আর একদিকে X5P, তারপর R5P, তারপর আবার R15BP, এভাবে আবার হইতে থাকবে। একটা জিনিস খেয়াল করেছো কিনা দেখো, একদিকে কিন্তু কার্বন ডাইঅক্সাইড যুক্ত হচ্ছে, আর দিয়ে কিন্তু কি তৈরি হচ্ছে? গ্লুকোজ তৈরি হচ্ছে। এইটা চক্রাকারে বিক্রিয়া হচ্ছে। তাহলে একদিকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হচ্ছে
আর এদিকে গ্লুকোজ তৈরি হচ্ছে। তাই আমরা বলতে পারি কার্বন ডাইঅক্সাইড থেকে কী তৈরি হয়, গ্লুকোজ তৈরি হয়। তবে আমরা তো এটা কী পর্যায়ে, এটা কি অন্ধকার পর্যায়ে না, অন্ধকার পর্যায়ে না? তো অন্ধকার পর্যায়ে কী হয়, আলোক পর্যায়ে যা তৈরি হয় তা ব্যবহার করে অন্ধকার পর্যায়ে গ্লুকোজ তৈরি হয়। আমি বলছিলাম না যে আলোক পর্যায়ে আগে এটিপি এনএডিপি তৈরি হয়, ওইগুলোর সাহায্যে গ্লুকোজ তৈরি হবে। যে গ্লুকোজ যে তৈরি হয়েছে, তাহলে আলোক পর্যায়ে যে এটিপি এবং এনএডিপি গুলো ব্যবহার হয়েছিল, মানে যে আলোক পর্যায়ে যে এটিপিগুলো তৈরি হয়েছিল ওইগুলোর সাহায্যে এই চক্রটা চলে। এবং কোথায় কোথায় এগুলোর সাহায্য লাগে সেটা আমি দেখাবো। আমি আবারও বলতেছি, কথাটা খেয়াল করো, আলোক পর্যায়ে যে এটিপি এনএডিপি তৈরি হয় ওইগুলোর সাহায্যেই এই চক্রটা চলে এবং গ্লুকোজ তৈরি হয়। এখন এটিপি এনএডিপি কোন কোন জায়গাগুলোতে লাগে সেটা আমি দেখাই দিব। ঠিক আছে, আমি এটা পুরোটা ভেঙে পড়ালে আরও ক্লিয়ার হবে, জাস্ট একটু একটু করে ক্লিয়ারটা করতে হবে। তো এইভাবে যুক্ত হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা যদি বলি এই পুরা চক্রটাকে আমরা কি নাম দিলাম, C3 চক্র। কেন স্যার? কারণ প্রথম যে স্থায়ী পদার্থটা সেটা কয় কার্বনের, 3 কার্বনের। কেমনে হয় একটু দেখি আমরা, কেমনে হয় একটু দেখি। তা কার্বন ডাইঅক্সাইড কয় কার্বনের আমাকে একটু বলো তো, কার্বন ডাইঅক্সাইড কয় কার্বনের? এখন একটা জিনিস মাথায় রাখবা, আমাদের যে এত লম্বা লম্বা নাম আমি যদি এখানে ঢুকাই তাহলে একবার উচ্চারণ করবো, এটা থেকে এটা তৈরি হয়, এটা থেকে এটা তৈরি হয়, এবার পুরা তালগুল পাকা যাবে। কিন্তু এখন কিন্তু খুবই সহজ, তুমি যদি একটু খেয়াল করো আর একটু মনোযোগ দাও, যদি একটু কয়েকবার পড়ো তো খুবই সহজ। যে চেক মনে রাখবে কি, কার্বন ডাইঅক্সাইড R1,5BP-র সাথে বেগে গিয়েছে, তারপরে কিটো করছে, ওরা ডাইট করছে, অর্থাৎ কিটো অ্যাসিড তৈরি হয়েছে। কেমন কিটো অ্যাসিড? আনস্টেবল বা অস্থায়ী কিটো অ্যাসিড তৈরি করছে। তারপর এটা ভেঙে গিয়ে কী হয়েছে, 3PGA, তারপর কি হয়েছে 1,3-BPGA। তো 3PGA 1,3-BPGA হওয়ার পর একদিকে G3P আর একদিকে DH3PA। যে দেখো নামগুলো উচ্চারণ করার কথাটা সহজ হচ্ছে, সংক্ষিপ্ত এবং নামগুলোর মধ্যে ডিফারেন্স আছে। তাহলে একটা G3P আর একটা DH3P, একটা G3P একটা DH3P, G3P DH3P মিলে F1,6BP F6P, তারপরে G6P G1P। তাহলে এদিকে একবারে গ্লুকোজ তৈরি হয়ে যাবে। তাহলে দেখো FFGG। তারপরে এদিকে খেয়াল করো F6P আর G3P, ওইদিকে তিনটা আবার মিলে গিয়ে, ওই যে দেখো এই তিনটা মিলে গিয়ে, এই দুইটা মিলে গিয়ে কয়টা, দুইটা, F আর এই G মিলে গিয়ে একদিকে E4P আর একদিকে X5P, তারপরে R5P, X5P থেকে R5P, R5 থেকে R1,5BP। এখন আমি যদি একটু তোমাদেরকে বলি, এটা তোমাদেরকে যদি আবার একটু করে বলি, আচ্ছা, এখন আমি যদি একটু করে বলি যে আমি যদি প্রথম কথাটা বলি যে কার্বন ডাইঅক্সাইডে কয়টা কার্বন আছে, একটা কার্বন আছে। হ্যাঁ, আমিও ভুলে গেছি, এখানে সবাই এক লিখতেছে কেন কমেন্টে, তোমাদেরকে প্রশ্ন করছি খেয়াল নাই। ওই যে কার্বন ডাইঅক্সাইডে একটা কার্বন আছে, ঠিক আছে। আচ্ছা, মনে রাখবা এই যে রাইবোলোজ 1,5-বিসফসফেট, এটার মানেটা কি? আমি যদি এটা একটু দেখাই, রাইবোলোজ 1,5-বিসফসফেট, এটার মানেটা কি একটু খেয়াল করো, যদি আমি পুরোটা বুঝাই একদম ইজি লাগবে। দেখো, রাইবোলোজ 1,5-বিসফসফেট মানে হচ্ছে এই রাইবোলোজটার মধ্যে 5টা কার্বন আছে। স্যার কয়টা কার্বন? এই যে রাইবোলোজ, এই যে যৌগটা, এটার মধ্যে কার্বন আছে কয়টা বলো তো? এই রাইবোলোজের মধ্যে কার্বন আছে কয়টা স্যার? 5টা কার্বন আছে। এই 5টা কার্বন আছে। রাইবোলোজ 1,5-বিসফসফেটে কয় কার্বনের, 5 কার্বন। আমি যদি এইভাবে দেখাই 1 2 3 4 এই 5, 1 2 3 4 5। এই যে রাইবোলোজ যৌগটা, আমি রাইবোলোজের যে গঠন, রাইবোলোজ যে স্ট্রাকচার, সেটা আমরা কোষ রসায়ন চ্যাপ্টারের ইন ডিটেইলি পড়বো, বা তোমরা যদি অন্য কারো ক্লাস করে থাকো সেটা ইন ডিটেইলি পাবা। আচ্ছা, এটা তো শর্ট সিলেবাসের কোর্স সম্ভবত, তো তুমি ওই জিনিসগুলো ওইখানে আছে। তবে ওই কোষ রসায়নের ওই চ্যাপ্টারটা না জানলেও তুমি এটা পারবা, আমি যেভাবে বলে দিচ্ছি সেটা জাস্ট অনুসরণ করতে তাহলে হবে। রাইবোলোজের আমরা পুরো স্ট্রাকচারটা এখানে পড়ালাম না, এটা অন্য চ্যাপ্টারে পড়া যেহেতু, তবে তুমি মনোযোগী হলে এটা লাগবেও না অন্য চ্যাপ্টারটা। জাস্ট এটা চিন্তা করো, রাইবোলোজটা কয় কার্বনে বলছি, 5 কার্বনে। আমি পুরো যৌগটা লিখতেছি না, জাস্ট বোঝার সুবিধার্থে সহজ করে, কয় কার্বনের, 5 কার্বনের। তো দেখো এটা হচ্ছে রাইবোলোজ কয় কার্বন, এই যে 5 কার্বন। তাহলে R1,5BP কেন? এটা তো R1,5BP হবে। হ্যাঁ, R1,5BP, হ্যাঁ R1,5BP। তো দেখো একটু দাঁড়াও, ঠিক করে নিই। আচ্ছা, তো যেটা বলতেছিলাম
তো রাইবোলোজ R15BP কয় কার্বনের? 5 কার্বনের। যার 5 কার্বনের, তো কয় কার্বনের? 5 কার্বনের। R15BP কয় কার্বনের? 5 কার্বনের। তো যার 1 নম্বর কার্বনে একটা ফসফেট আছে, যার 5 নম্বর কার্বনে কি আছে? একটা ফসফেট আছে। 1 নম্বরে একটা ফসফেট। দেখো আমি রাইবোলোজ যৌগটা কয় কার্বনে বলছি? 5 কার্বনের বলছি। কয়টা কার্বন? 5টা কার্বন। নাম্বারিং যদি করি 1 2 3 4 5, তাহলে 1 নম্বরে কয়টা কার্বন? 5টা কার্বন। 5 নম্বরে কয়টা কার্বন? 5টা কার্বন। তাহলে কি দাঁড়াইলো? রাইবোলোজ 1,5 বিসফসফেট। তো দেখো এই যে রাইবোলোজ, পুরো জিনিসটা কি? রাইবোলোজ, যার 1 নম্বরে একটা ফসফেট, 5 নম্বরে আরেকটা ফসফেট, তাহলে কয়টা ফসফেট হলো? বাইফসফেট বা 2টা ফসফেট। এটা হচ্ছে রাইবোলোজ 1,5 বিসফসফেটের স্ট্রাকচার। এটা 1,5 বিসফসফেটের স্ট্রাকচার কি? 1,5 বিসফসফেটের স্ট্রাকচার হচ্ছে এটা। এটা হচ্ছে রাইবোলোজ। তাহলে 1 নম্বরে একটা ফসফেট, 5 নম্বরে একটা ফসফেট, এটা মোটামুটি স্ট্রাকচারটা থাকবে। কথা হচ্ছে এই যে রাইবোলোজ 1,5 বিসফসফেট, এই যে এটা মানেই তো এটা রাইবোলোজ 1,5 বিসফসফেটের সাথে একটা কার্বন ডাইঅক্সাইড এসে ঢুকে যায়। কি ঢুকে যায়? একটা কার্বন ডাইঅক্সাইড এসে ঢুকে যায়। আচ্ছা, তো ঢুকে যদি যায় তখন কোথায় ঢুকবে? এই যে মাঝখান দিয়ে ঢুকে যাবে। কার্বন ডাইঅক্সাইডটা কোথায় ঢুকবে বলো তো? কার্বন ডাইঅক্সাইডটা কোথায় ঢুকে যাবে? কার্বন ডাইঅক্সাইডটা এই যে মাঝখানে ঢুকে যাবে। হ্যাঁ, ধরো এই জায়গাতে ঢুকে গেল, এই জায়গাটা এটা মাঝখান দিয়ে একটা কার্বন ঢুকে গেল। তাহলে এখন এই যে এটা ছিল 5 কার্বনের, কার্বন ডাইঅক্সাইড হচ্ছে 1 কার্বনের, এটা 5 কার্বনের, কার্বন ডাইঅক্সাইড কয় কার্বনের? 1 কার্বনের। তো 5 আর 1 কার্বন যদি যোগ হয় তো মোট কয় কার্বন হবে বলো তো? 6 কার্বনের। তাহলে এই যে 6 কার্বনের, এই যে এখানে 1 এখানে 5, এই 6 কার্বন মিলে হচ্ছে 6 কার্বনের কি কিটো অ্যাসিড তৈরি হয়েছে। তাহলে দেখো এই মাঝখান দিয়ে একটা কি ঢুকে গেছে? একটা নতুন কার্বন ঢুকে গেছে। এই টোটাল তো 5টা কার্বন ছিল, রাইবোলোজের মধ্যে টোটাল 5টা কার্বন ছিল, একটা কার্বন ঢুকে গেছে। তাই এখন কি এই যে যৌগটা তৈরি হলো সেটা হচ্ছে কিটো অ্যাসিড বা অস্থায়ী কিটো অ্যাসিড হয়েছে। হ্যাঁ, তা রাইবোলোজের মধ্যে 5 কার্বন, তো তার সাথে একটা কার্বন মাঝখান দিয়ে ঢুকছে, মানে কার্বন ডাইঅক্সাইড ঢুকছে। তো রাইবোলোজের সাথে কার্বন ডাইঅক্সাইড মিক্সড হয়ে আমরা তৈরি করছি কি? কিটো অ্যাসিড তৈরি করছে। কারণ কিটো অ্যাসিডে কয়টা কার্বন আছে? কিটো অ্যাসিডে কিন্তু 6টা কার্বন আছে এখন, কারণ কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়েই কিন্তু এটা তৈরি হয়েছে। একটা কার্বন, 2টা কার্বন, আর এটা বাইরে থেকে আসছে 3টা কার্বন, 4টা কার্বন, 5টা কার্বন, না 1 2 3 4 5 6টা কার্বন। ঠিক আছে, এই 6টা কার্বন থাকে কোথায়? এই 6টা কার্বন থাকে ওই যে আনস্টেবল কিটো অ্যাসিডে। কারণ বলাই হচ্ছে এটা আনস্টেবল বা অস্থায়ী বা ভেঙে যায়। তো তুমি যখন ভাঙবা এটা কোথায় ভাঙবা? এক কানিতে ভাঙবা নাকি সমান 2 খণ্ড করবা? সমান 2 ভাগ করবা। তা আমি এটাকে এই যে দেখো এই জিনিসটা এইভাবে সমান 2 ভাগে, আচ্ছা, তো সমান 2 ভাগে এটা কি হয়ে যায়? এই যে দেখো সমান 2 ভাগে এটা বিভক্ত হয়ে যায়। ঠিক আছে, সমান 2 ভাগে কি? কারণ আমার কথা হচ্ছে এটা তো পুরাটা হচ্ছে কিটো অ্যাসিড, যেহেতু এটা অস্থায়ী কিটো অ্যাসিড, সুতরাং সাথে সাথে এটা ভেঙে যাবে। যার একদিকে 3টা কার্বন থাকবে 1 2 3, যার অন্যদিকেও 3টা কার্বন থাকবে 1 2 3। এই দুইটা যখন আলাদা হয়ে গেল তখন এই যে দেখো এরও 3টা কার্বন থাকবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে দেখো তাহলে আমরা এটা যদি মাঝ বরাবর ভেঙে দিই তাহলে একই রকম 2টা যৌগ পাচ্ছি না? যে দেখো এটাও কিন্তু এরকম CCCP, এটাও কিন্তু CCCP। আচ্ছা, একই রকম 3টা কার্বন আছে এখানে। কি আছে? এখানেও 3টা কার্বন, এখানেও 3টা কার্বন, এগুলো যেরকম এরকম CCP। ঠিক আছে, তো এটার নামটা আমরা এরকমভাবে আমরা পাইলাম। তাহলে যে কিটো অ্যাসিড যেটা রাইবোলোজ 1,5 বিসফসফেটের সাথে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়ে এই যে কিটো অ্যাসিডটা যে তৈরি করলো, ওই কিটো অ্যাসিডটা 6 কার্বনের। কিভাবে? ওই যে রাইবোলোজ 1,5 বিসফসফেটের মাঝখান দিয়ে একটা গ্লুকোজ ঢুকে গিয়ে সেটা হয়ে গেল মোট 6 কার্বন। আর এই 6 কার্বনের কিটো অ্যাসিডটাকে এখন আমরা কি করব? যেহেতু এটা অস্থায়ী যেহেতু এটা ভেঙে যাবে, কোন বরাবর ভাঙবে? মাঝ বরাবর ভাঙবে। মাঝ বরাবর যদি ভেঙে যায় তো প্রথম কার্বন ঢুকছে, তারপর মাঝ বরাবর ভাঙলে তাহলে এটা হবে একটা অংশ, এটা হবে একটা অংশ। তো এটাকে বলবো আমরা 3PGA, এটাকেও আমরা 3PGA বলবো। কেননা আমার যখন সামগ্রিকভাবে যখন জিনিসটা ছিল তখন আমার এই কার্বনটা ছিল 1 আর এই কার্বনটা কি হয়েছে 5। শুরুর কার্বনটা কি 1, শেষের কার্বনটা কি 5। যখন আমার এটা আস্ত ছিল, যখন এটা ভেঙে যায় তখন কিন্তু নাম্বারিংটা এইভাবে হবে যে এটাকে 1 ধরা হবে, ধরো মাঝ বরাবর ভেঙে গেছে, এটাকে 1 ধরা হয়েছে, এটা কি 2, এটা কি 3, আবার এটা কি 1, এটা কি 2, এটা কি 3।
ঠিক আছে। তা দেখো আমি যদি একদম এইটারও যদি গুণে গুণে যাই তাহলে এটা 3 নম্বর পজিশনে আছে, 1 2 3 3 ফসফেট। আর যদি এই পাশ থেকে গুণে গুণে যাই 1 2 3 3 ফসফেট। হ্যাঁ, বুঝাতে পারছি? তো এই যে 3 ফসফো, তা আমার কথা হচ্ছে এই যে কিটো অ্যাসিডটা যদি ভেঙে যায় সেটা গ্লিসারিক অ্যাসিডে পরিণত হবে। কয়টা গ্লিসারিক অ্যাসিড? 2টা গ্লিসারিক অ্যাসিড। আমি আবারও বলি, এই যে কিটো অ্যাসিড যেটা দেখতেছো আনস্টেবল কিটো অ্যাসিড, এটা যদি ভেঙে যায় 2টা অ্যাসিডে পরিণত হবে। হ্যাঁ, 2টা অ্যাসিডে পরিণত হবে গ্লিসারিক অ্যাসিড। এই একটা গ্লিসারিক অ্যাসিড, এই একটা গ্লিসারিক অ্যাসিড, এই যে গ্লিসারিক অ্যাসিড তৈরি হবে। এটাকে আমরা বলতে পারি কয় নাম্বার? হ্যাঁ, কয় নম্বরে এখন ফসফেটটা কয় নম্বরে? যখন মাঝ বরাবর ভেঙে গেল তখন এই যৌগটার ক্ষেত্রে ফসফেটটা কয় নম্বরে আছে? 3 নম্বরে না? 1 2 3, এই যে 3 নম্বরে ফসফেট আছে, তাই এটার নাম হচ্ছে 3PGA, মানে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। এই যে দেখো 3PGA বা 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। আচ্ছা, এখন আমি যদি এই দিকে আসি, নিচের দিকে আসি, খেয়াল করো, নিচের দিকে আসি, তাহলে এখানে তো সেম 1 2 3, 3টা কার্বন না? আমরা গুণে আসবো কোত্থেকে? এই পাশ থেকে গুণে আসবো। তাহলে 1 2 3, তো দেখো 3, এই যে 3টা ফসফেট যুক্ত গ্লিসারিক অ্যাসিড। এই যে 3 নম্বর কার্বনে এই যে 1, এই যে 2, এই যে 3, এই যে 3 নম্বর কার্বনে ফসফেট আছে, তাই 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। তো দুইটা এরকম কয়টা গ্লিসারিক অ্যাসিড তৈরি করবে? 3টা। কিন্তু কথা হচ্ছে এটা হচ্ছে কি, এটাও 3 কার্বনের, এটাও কি 3 কার্বনের। তাহলে আমার কথা হচ্ছে 2 অণু 3 কার্বনের। তারপর 3PGA থেকে 13BPGA জিনিসটা কেমনে হইলো? আমি যদি এটা মুছে দেই, এই জিনিসটা আসলে বুঝছো কিনা আমাকে জানাও। এটা বোঝা গেছে কিনা জানাও। তা দেখো এই G3P, এই যে G3P আর DA3P দুইটা জিনিস, সরি, এখানে আমাকে বলো যে এটা ছিল 6 কার্বনের, তারপর এটা 2 খণ্ড ভেঙে গেছে, প্রত্যেকটা 3 কার্বনের। 3 কার্বনের হওয়ার পর 3 কার্বন করে 1 3 20 ফসফোগ্লিসারিক অ্যাসিড। 3 কার্বন বিশিষ্ট 3PGA তৈরি হওয়ার পর তৈরি হবে 1 3 20 ফসফোগ্লিসারিক অ্যাসিড। স্যার 1 3 20 ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হবে কয়টা? 2টা। এখন 2টা, তো এখানে যেমন 2টা আছে, এখান থেকেও কি হবে? 2টা তৈরি হবে, কারণ একটা কিটো অ্যাসিড থেকে 2টা অণু 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হবে। তো এটাকে আবার খেয়াল করো, এই 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে আবার আমরা কি পাচ্ছি? 1 3 20 ফসফোগ্লিসারিক অ্যাসিড পাচ্ছি। তো এই দেখো এটা হচ্ছে 3 ফসফো, এটা হচ্ছে 1 ফসফো। 3 ফসফো মানে কি? 1 2 3, 3টা করে না? হ্যাঁ, 3টা করে 1 3 1 3, তাহলে এখানে আছে 1, এখানে শুধুমাত্র দেখো 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড মানে 3 নম্বর কার্বনের একটা ফসফেট, 1 2, এই যে 3, যে 3 নম্বর কার্বনের একটা ফসফেট, তাই হচ্ছে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। কয় নম্বর কার্বনের ফসফেট? 3 নম্বর কার্বনে, এটা হচ্ছে 1 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। তো এরকম কয়টা তৈরি হবে? এরকম 2 অণু তৈরি হবে। পরবর্তীতে গিয়ে কি হয়? 1 3 20 ফসফোগ্লিসারিক অ্যাসিড হয়। মানে এখন 1 নম্বরেও ফসফেট থাকবে, 3 নম্বরেও ফসফেট থাকবে, যে 1 নম্বরেও ফসফেট, 3 নম্বরেও ফসফেট, তাই নাম হচ্ছে কি 1 3 20 ফসফেট। 20 মানে 2টা ফসফেট। তাহলে দেখো 1 3 20 ফসফেট মানে 1 নম্বরেও একটা ফসফেট আছে, 3 নম্বরেও একটা কি আছে? ফসফেট আছে। তাহলে 1 3 20 ফসফো কি অ্যাসিড? এই যে গ্লিসারিক অ্যাসিড। ঠিক আছে। আচ্ছা, তো এখন এরকম গ্লিসারিক অ্যাসিড কয়টা তৈরি হয়েছে? এখানে 2টা তৈরি হয়েছে, 2টা তৈরি হয়েছে। তার মধ্যে একটা হচ্ছে G3P, আরটা হচ্ছে G3P, আরটা হচ্ছে DA3P। একটা কি স্যার? একটা হচ্ছে G3P, আরটা হচ্ছে DA3P। 13BPGA থেকে আমরা কি পাই? 13BPGA কয় অণু খেয়াল করতে হবে? 2 অণু, যার একটা থেকে G3P গ্লিসারিড 3 ফসফেট, আর একটা থেকে DA3P ডাইহাইড্রক্সি অ্যাসিটোন 3 ফসফেট। এখন আমার কথা হচ্ছে এই দুইটা জিনিস যখন মিলে যাবে তখন আবার দেখো আমার কথা হচ্ছে এগুলো কয় কার্বনের? আমাকে একটু জানাও তো, এগুলো কয় কার্বনের? আমার কথা হচ্ছে এটা হচ্ছে 3 কার্বনের। তো 3 কার্বনের কয়টা অণু তৈরি হয়েছে? 2টা অণু। তো যেগুলো তৈরি হবে সেগুলো কয় কার্বনের হবে? তাহলে এখানে দেখো কয় অণু তৈরি হবে? 2 অণু তৈরি হবে। যে কয় কার্বনের হবে? তো এখানে যত কার্বন, এখানেও তত কার্বনেরই হওয়ার কথা। প্রত্যেকটা 3 কার্বন করে করে, এখানেও 6টা যখন 2 অণুতে বিভক্ত হয়েছে, প্রত্যেকটা 3 কার্বন করে করে না? আচ্ছা,
এখন এটা হচ্ছে জাস্ট সিম্পল, আমার কথা হচ্ছে এখানে যা এখানে তাই, শুধুমাত্র একটা ফসফেট 1 নম্বর কার্বনে গিয়ে বসে গেছে, তাই নামটা 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড। এখন কথা হচ্ছে এই যে আমি এই যে G3P আর DH3P পাইলাম, এটা আসলে কিভাবে পাইলাম, G3P DH3P কেমনে পাইছি? কারণ আমার কথা হচ্ছে 1,3-PPG কয় অণু আছে, যে 1,3-PPG কিন্তু 2 অণু, দেখো 1,3-PPG কয় অণু আছে, 2 অণু আছে। যেহেতু 2 অণু আছে, তার মধ্যে ওই এই 2 অণু 1,3-PPG থেকে এক পাশে G3P তৈরি হবে আর এক পাশে DH3P তৈরি হবে। কি বলছি, এক পাশে G3P আর এক পাশে কি DH3P তৈরি হবে, মানে এক পাশে গ্লিসারাইডের 3 ফসফেট লেখা আছে সব এখানে, আর এক পাশে কি ডাইহাইড্রোক্সি অ্যাসিডের 3 ফসফেট। এখন কথা হচ্ছে দুইটা জিনিস, আমার কথা হচ্ছে এই দুইটা অণুতে রূপান্তরিত হয়েছে, G3P আর DH3P তে, এই দুইটা অণু এই দুইটাতে কনভার্ট হয়েছে। তো এখন আমরা কি পাইলাম আলটিমেটলি, আমরা পাইলাম কি, আমরা পাইলাম এই যে এই জিনিসটা যদি 3 কার্বনের হয়, তাহলে এটাও 3 কার্বনের, এটাও 3 কার্বনের। কেননা আমার কথা হচ্ছে এই যে দেখো এই জিনিসটা থেকে তো এটা পাইছি, এখানে এরকম কয়টা অণু আছে, এরকম 2টা অণু আছে, প্রত্যেকে 3 কার্বনের, তাহলে এরাও কি গ্রুপ, এটা কয় কার্বনের হবে, আচ্ছা G3P এটা কয় কার্বন হবে, 3 কার্বনের, DH3P এটাও কয় কার্বনের হবে, 3 কার্বনের হবে। বুঝতেছো এই জায়গাটা ক্লিয়ার কিনা একটু জানাও তো। কারণটা হচ্ছে কেন হবে, কারণ আমার কথা হচ্ছে ওই যে 1,3-PPG যে জিনিসটা, এটা কয়টা আছে, এরকম কয়টা আছে, 2টা না, প্রত্যেকে কয়টা করে কার্বন, 3টা করে কার্বন। তো এরকম 2টা অণুর একটা অণু G3P তে পরিণত হবে, তাহলে যেহেতু ওই অণুটা 3 কার্বনের ছিল, সুতরাং এটাও 3 কার্বনের। আবার আরেকটা অণু, ওই 2টা অণুর মধ্যে, এই যে 2 অণু, ওই 2টা অণুর মধ্যে আরেকটা কি DH3P তৈরি হবে। কি তৈরি হবে, DH3P তৈরি হবে। আসলে ঘুম পাচ্ছে তো ঘুমাই বলতেছি। আচ্ছা G3P আর DH3P দুইটা তৈরি হইলো। এখন কথা হচ্ছে তাহলে এটা যেহেতু 3 কার্বনের, এইগুলা থেকে তো এটা হয়েছে, তো এটা যেহেতু 3 কার্বনের, 2টা আছে 3 কার্বনের 2টা, তার মধ্যে একটা 3 কার্বনের, একটা থেকে G3P, 3 কার্বনের আরেকটা থেকে আরেকটা DH3P তৈরি হবে। তো এটা 3 কার্বন, এটা 3 কার্বন, তো 3 কার্বন মিলে হয়ে গেছে মোট কয় কার্বন হবে। আবার যখন এই দুইটা মিলে যাচ্ছে, কিছু G3P আর DH3P যেহেতু মিলে যাচ্ছে, এখানে আসলে একটা তৈরি হচ্ছে, আমি দেখাচ্ছি আসলে একটা G3P একটা DH3P, এখানে আসলে অনেকগুলো G3P অনেকগুলো DH3P তৈরি হতে থাকে হচ্ছে। তো যাই হোক, এখানে 3 কার্বনের একটা G3P আর 3 কার্বনের একটা DH3P, তো একটা কি 3 কার্বনের G3P আর একটা 3 কার্বনের কি DH3P মিলে হবে মোট কয় কার্বন হবে, 3 আর 3 6 হওয়ার কথা না, হ্যাঁ 6ই হয়েছে, 6 কার্বনের ফ্রুক্টোজ। তো 3 আর 3 6 কার্বনের কত ফ্রুক্টোজ হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আশা করি তোমরা এই বেসিক জিনিসটা বুঝতে পারছো। এখন আমরা যদি একটু বলছি না যে আলোক পর্যায়ে, আচ্ছা তো আমরা এখন একটা কাজ করব, যে এখানে বলছিলাম না যে আলোক পর্যায়ে ATP NADH2 ব্যয় হয় না, আলোক পর্যায়ে ATP NADH2 তৈরি হয়, সেগুলো এখানে অন্ধকার পর্যায়ে ব্যবহৃত হয়। তো কোথায় ব্যবহৃত হয় একটু ভালো করে খেয়াল করো, যেখানে ফসফেট বাড়ছে এখানে ATP একটা ব্যয় হয়েছে, সবসময় মনে রাখবা। দেখো R5 থেকে R15BP হয়েছে, মানে কি R5B থেকে R5 থেকে R15BP হয়েছে, তার মানে কি এখানে একটা ফসফেট আছে, শুধুমাত্র রাইবোলোজটা 4 কার্বনের, রাইবোলোজ তো রাইবোলোজ কয় কার্বনের 5 কার্বনের, 5P মানে রাইবোলোজ কয় কার্বনের 5 কার্বনের, যার 5 নম্বর কার্বনের একটা ফসফেট আছে, রাইবোলোজ 5 কার্বনের, যার 5 নম্বর একটা কি আছে ফসফেট আছে। তো এই 5 কার্বনের, তো এই জিনিসটার সাথে কি যুক্ত হবে, এই জিনিসটার সাথে আরেকটা ফসফেট যুক্ত হবে, আরেকটা ফসফেট যুক্ত R15BP হয়েছে। তো এই ফসফেটটা আসছে কোত্থেকে, ওই যে আরেকটা ফসফেট, এটা কোত্থেকে আসছে, এটা মূলত এই যে ATP থেকে আসবে। কোত্থেকে আসবে স্যার, ATP থেকে। তো ATP থেকে একটা ফসফেট ঢুকে গেছে কোথায়, R5P তে ঢুকে গেছে, ঢুকে হবে কি তো ATP থেকে একটা ফসফেট নিয়ে R5Pটা R15BP হয়ে গেছে। আমি আবার বলি, ATP থেকে একটা ফসফেট নিয়ে R5Pটা R15P হয়ে গেছে।
আর এটিপিটা কি হয়ে গেল, দুইটা ফসফেট ছেড়ে দিয়ে একটা ফসফেট ছেড়ে দিয়ে হবে এডিপি। তাহলে এটিপিগুলো কি হবে, ওই R5P-কে একটা ফসফেট দিবে, তখন সেটা R15BP হবে। আর এদিকে এটিপি থেকে কিসের রূপান্তর হবে, এটিপি থেকে এডিপিটা রূপান্তর হবে। তাহলে আলোক পর্যায়ে যে এটিপিটা তৈরি হয়েছিল ওই এটিপিটা এখানে ব্যয় হয়ে যাবে, ব্যয় হয়ে গিয়ে এডিপিতে রূপান্তর হবে, আর R5P থেকে R15BP তৈরি করবে। আচ্ছা, তোমরা আমাকে বলো আর কোথাও কোথাও কি ফসফেট বাড়ছে কিনা, দেখো আর কোথাও কোথাও ফসফেট বাড়ছে। হ্যাঁ, এটা এখানে ছিল 3PGA, এখানে কি আছে, এটা হচ্ছে 3PGA, এটা হচ্ছে 13BPGA। তার মানে এখানে একটা ফসফেট বাড়ছে। তো এই ফসফেটটা আসছে কোত্থেকে, এই ফসফেটটা আসছে এটিপি থেকে। এটিপি থেকে যদি একটা ফসফেট এখানে চলে আসে তাহলে এখানে থাকবে কয়টা, এডিপি। তাহলে এটিপি থেকে, এই এটিপি থেকে একটা ফসফেট চলে আসবে এখানে, তাহলে এটার নাম হবে কি 13BPGA। কি নাম, 13BPGA, 13BPGA। কারণ এখানে অলরেডি 3 নম্বর একটা ফসফেট আছে। 3PGA মানে কি, তার 3 নম্বর কার্বন একটা ফসফেট আছে। এই আরেকটা ফসফেট যদি 1 নম্বর কার্বনে ঢুকে যায় তাহলে নাম কি হবে, 13BPGA, 13 কি BPGA। আচ্ছা, আশা করি এতটুকু তোমাদের ক্লিয়ার। এখন একটা জিনিস মাথায় রাখবা, ওই যে দেখো এই দুইটা জিনিস মিলে একটা হয়েছে না, এই দুইটা জিনিস মিলে কি হয়েছে, একটা হয়েছে। ওই জায়গাটার মধ্যে দুইটা জিনিস থেকে যেখানে একটা হয়েছে, এখানে মনে রাখবা NADH2 থেকে NADPH2 প্লাস, আমি সংক্ষেপে লিখতেছি NADPH2 প্লাস, NADH2 প্লাস থেকে NADP তৈরি হয়। তাহলে দেখো মনে রাখবা কখন কোথায় ডিটা কোথায় ব্যবহৃত, ডি মানে 2, মনে রাখবা ডি মানে কি 2। তো দেখো এ বি, বি মানে 2, দেখো এ বি সি ডি, ডি মানে 2। তাহলে দেখো NADPH2, হ্যাঁ, তো যখন NADPH2 আসছে এখানে, তাহলে দেখো NADPH2 যখন আসবে তখন এই যে 13BPGA থেকে দুইটা G3P, একটা G3P আর একটা D3P তৈরি হবে। কি তৈরি হবে, একটা G3P তৈরি হবে আর একটা D3P তৈরি হবে। আচ্ছা, এটা মনে রাখবো কিভাবে, আমরা এটা বলছিলাম যে একটা থেকে দুইটা তৈরি হচ্ছে, তার মানে এখানে ডাই ব্যবহৃত হবে, এখানে NADP ব্যবহৃত হবে, ডাই না, এখানে NADPH2 ব্যবহৃত হবে। একটা থেকে দুইটা হওয়া NADPH2 ব্যবহৃত হবে, মনে থাকে যেন। তাহলে NADPH2 ব্যবহৃত হয়ে NAB-তে কনভার্ট হবে। এখন কথা হচ্ছে NADPH2 ব্যবহৃত হওয়া মানে কি, NADPH2-র ভিতরে যে শক্তিগুলো ছিল সেটা এখানে দিয়ে দিছে, তারপরে এটা NADP হয়ে গেছে। এই শক্তিটা এখন গ্লুকোজের মধ্যে জমা থাকবে পরে, এই জন্য আমরা গ্লুকোজ খাই এবং শক্তি পাই। এই সূর্যের আলো শক্তিটা আগে কোথায় গেছিল, সূর্যের আলো শক্তিটা আগে ATP এবং NADPH2-তে ঢুকছিল। তো এই NADPH2-গুলোই তাদের শক্তিটা বের করে দিয়ে কি তৈরি করতেছে, এই যে G3P আর D3P দুইটা জিনিস তৈরি করতেছে। এখন G3P আর D3P কয় কার্বনের, 3 কার্বনের, ওকে ফাইন। এখন এই যে এই দুইটা কিন্তু পরস্পরের সমানু, পরস্পরই কি সমানু। আচ্ছা, এখানে তাহলে আমাদের দুইটা জিনিস, একটা হচ্ছে দুইটা জায়গায় ATP ব্যবহৃত হবে, একটা হচ্ছে R5P থেকে R15B যেখানে বাড়তেছে, এখানে একটা P ব্যবহৃত হবে, আর একটা থেকে 3PGA থেকে 13BPGA। ভালো করে খেয়াল করো, এই যে 3PGA থেকে 13BPGA এখানে একটা ফসফেট বাড়ছে, তার মানে এখানে একটা ফসফেটের ব্যবহার করা হচ্ছে। স্যার এই ফসফেটটা কোত্থেকে আসছে, ওই যে ATP-গুলা, এই যে এখানে ATP আর এই যে এই জায়গার ATP আর এই জায়গার NADPH2, এগুলো আগে আলোক পর্যায়ে তৈরি হয়েছিল। এই যে এখানের ATP, এখানের ATP আর এই যে এখানের কোথায়, এই যে এখানে NADPH2, এগুলো আগে থেকে আলোক পর্যায়ে তৈরি হয়ে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়ে এই জায়গায় আসছে। তো আশা করি তোমরা কোথায় ATP ব্যবহৃত হবে আর কোথায় NADPH2 ব্যবহৃত সেটা এখন পারবা। এখন কথা হচ্ছে এনজাইম কি ব্যবহৃত হবে সেটা একটু মাথায় রাখবো। তো আমরা যদি এনজাইমটা আসলে সরি, হ্যাঁ, আমরা যদি এনজাইমগুলো এখন একটু মনে রাখবো। হ্যাঁ, আমরা এখন এনজাইমগুলো একটু মুখস্থ করবো, কোনটার পর কোনটা আসবে। অস্থায়ী কিটো অ্যাসিড, অস্থায়ী আনস্টেবল কিটো অ্যাসিড, হ্যাঁ এটা মুছে গেছে, আনস্টেবল কিটো অ্যাসিড। আচ্ছা, এখন এনজাইমগুলো কীভাবে মনে রাখবো একটু দেখি। এই যে প্রথম যে কার্বন ডাইঅক্সাইডকে R15BP-র সাথে যে যুক্ত করব আমরা, এই যে কার্বন ডাইঅক্সাইডে যে R15BP-র সাথে যুক্ত হয়, এখানে একটা এনজাইম ব্যবহৃত হয়। এই এনজাইমটার নাম হচ্ছে
এই এনজাইমটার নাম হচ্ছে, আচ্ছা এই এনজাইমটার নাম হচ্ছে, আমি কোন কালারটা ইউজ করতে পারি দেখতেছি, হলুদটা কি দেখা যাবে? আচ্ছা কালো ইউজ করি, হ্যাঁ ঠিক আছে। এইখানে একটা এনজাইম ব্যবহৃত, নাম হচ্ছে রুবিস্কো এনজাইম। স্যার কি এনজাইম? রুবিস্কো এনজাইম। এইখানে একটা এনজাইম ব্যবহৃত হবে, নামটা রুবিস্কো এনজাইম। স্যার কি এনজাইম? রুবিস্কো এনজাইম। এই যে রুবিনা নামের বান্ধবী কার্বন ডাইঅক্সাইডটাকে পালাইতে সহায়তা করে, এটাকে আমরা এভাবে চিন্তা করতে পারি, কার্বন ডাইঅক্সাইডকে রাইবোলোজ 1,5,20 সাথে যুক্ত করতে সহায়তা করে, ঠিক আছে। আচ্ছা রুবিস্কো এনজাইম, এইগুলো আমাদের রুবিস্কো এনজাইম। ওকে, আমি কথা হচ্ছে স্যার বুঝলাম এই রুবিস্কো এনজাইম এখানে ব্যবহৃত হয়, আর কি কি এনজাইম? তারপরে হচ্ছে দেখো আমরা যদি দেখি এই জায়গায় পরবর্তীতে আমরা, হ্যাঁ পরবর্তীতে আমরা দেখবো যেখানে যেখানে এটিপি ব্যবহৃত হয়েছে এখানে এখানে কাইনেজ এনজাইম লাগবে। কি এনজাইম স্যার? কাইনেজ এনজাইম। তাহলে এই যে জায়গাটাই দেখো এখানে একটা এটিপি ব্যবহৃত হয়েছে, সুতরাং এখানে একটা এনজাইম লাগবে, নাম কি? কাইনেজ এনজাইম, ঠিক আছে। আবার দেখো এখানেও কিন্তু একটা এটিপি ব্যবহৃত হয়েছে, তো এখানেও একটা এনজাইম লাগবে, কাইনেজ এনজাইম। অর্থাৎ তুমি এনজাইমগুলো বুঝে বুঝে শেষে একদম সবার শেষে লিখবা, আর এমসিকিউ হইলেও তো বুঝে বুঝে মনে রাখবা যে কার্বন ডাইঅক্সাইডকে পালাইতে সহায়তা করে, না কার্বন ডাইঅক্সাইডকে রাইবোলোজ 1,5,20 সাথে যুক্ত করে কোন এনজাইম? রুবিস্কো এনজাইম। তারপরে হচ্ছে এই যে দেখো যেখানে যেখানে এটিপি ব্যয় হচ্ছে সেগুলো কি এনজাইম? কাইনেজ এনজাইম। ওকে ফাইন, আমরা কাইনেজ এনজাইম লিখলাম। তারপরে হচ্ছে কাইনেজ 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 রুবিস্কো গেল। এরপর আমরা কোথায় যাব? এরপর আমরা যাব হচ্ছে আর কোনো এনজাইম কি আছে? হ্যাঁ, আমরা জাস্ট বুঝে বুঝে চিন্তা করে করে লিখবো। দেখো এই G3P আর DA3P এটা হচ্ছে একে অপরের সমাণু। সমাণু মানে কি? এদের আণবিক সংকেত এক, গঠনটা জাস্ট ভিন্ন। একটা হচ্ছে অ্যালডিহাইড আর একটা হচ্ছে কিটোন। নামটা খেয়াল করো, এটা পুরো নাম কি? G3Pর পুরো নাম হচ্ছে গ্লিসারঅ্যালডিহাইড 3 ফসফেট। আর ডিএপির পুরো নাম কি? ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন মানে কিটোন। অ্যাসিটোন মানে কিটোন। তাহলে এটা হচ্ছে গ্লিসারঅ্যালডিহাইড মানে অ্যালডিহাইড, এটা অ্যাসিটোন মানে কিটোন। তো এটা অ্যালডিহাইডের কিটোন, আর একদম আণবিক সংকেত একই, জাস্ট গাঠনিক সংকেত বা কার্যকরী মূলকটা ভিন্ন। হ্যাঁ আচ্ছা যাই হোক, এটা একে অপরের কি? সমাণু। সমাণু যেহেতু এখানে কোন এনজাইম লাগবে? এখানে আইসোমারেজ এনজাইম, আমি ইংলিশে লিখতেছি ছোট করে লেখার জন্য। এখানে একটা আইসোমারেজ এনজাইম ব্যবহৃত হবে। কি এনজাইম? আইসোমারেজ এনজাইম। এটা হচ্ছে একে অপরের গাঠনিক সমাণু। এই দুইটা কি? এই দুইটা হচ্ছে একে অপরের কি সমাণু? এই দুইটা হচ্ছে একে অপরের গাঠনিক সমাণু। তাই এখানে সমাণুকে ইংলিশে কি বলা হয়? আইসোমার বলা হয়। তাহলে এখানে যে এনজাইম, তাহলে একজন আরেকজন থেকে রূপান্তরিত হবে যে এনজাইমের সাহায্যে? আইসোমারেজ এনজাইমের সাহায্যে। তারপর আমরা যদি এই জায়গায় চিন্তা করি, কোন জায়গায়? দেখো এখানে আরেকটা সমাণু আছে কিনা দেখো তো, এই যে R5P X5P একে অপরের, এটাও কিন্তু সমাণু। একটা R5P মানে রাইবোলোজ, আর একটা হচ্ছে জাইলুলোজ। একটা জাইলুলোজ আর একটা কি? রাইবোলোজ। এটা একে অপরের সমাণু, মানে আণবিক সংকেত এক, জাস্ট গঠনটা ভিন্ন। না, এটার গঠনও ভিন্ন না, এটার আণবিক সংকেত এক, গাঠনিক সংকেত এক। এটা হচ্ছে শুধুমাত্র আলোকের প্রতি ভিন্ন রূপ আচরণ করে, এটা হচ্ছে আলোক সমাণু। তোমরা জৈব রসায়নে পড়েছো ইতিমধ্যেই, আলোক সমাণু বলে একটা কিছু আছে। তাহলে এটা হচ্ছে একে অপরের আলোক সমাণু। তাহলে এই দুইটা হচ্ছে কি? পরস্পরের গাঠনিক সমাণু। তাই গাঠনিক সমাণুর ক্ষেত্রে যে এনজাইমটা, সেটা হচ্ছে আইসোমারিজ। আর এটা হচ্ছে একে অপরের গাঠনিক, এটা হচ্ছে একে অপরের আলোক সমাণু বা ইপিমার বলা হয়। এদেরকে কি বলা হয়? ইপিমার। এইটা এটার ইপিমার, এটা এটার ইপিমার। তাহলে এখানে যে এনজাইমটা ব্যবহৃত হবে এটাকে বলা হয় ইপিমারেজ এনজাইম। স্যার কি এনজাইম? ইপিমারেজ এনজাইম। তুমি যদি এই জিনিসটা ভালো করে মুখস্থ রাখতে পারো তাহলে তোমার শ্বসনের যে গ্লাইকোলাইসিস ধাপটা সেটা কিন্তু টুটস্থ হয়ে যাবে। যাই হোক, এখানে যে এনজাইমটা লাগতেছে সেটা কি এনজাইম? স্যার ইপিমারেজ এনজাইম। স্যার কি এনজাইম? ইপিমারেজ এনজাইম। আচ্ছা, ইপিমারেজ এনজাইম ব্যবহৃত হবে। স্যার এই জায়গায় আসি
এখন সাউন্ড পাচ্ছ? এখন পাচ্ছ? আমি এটা আবার রিক্যাপ করে দিব। সাউন্ড পাচ্ছ এখন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি যেটা বললাম আমি আমি আবার একটু সংক্ষেপ করে দিচ্ছি। এটা কি 3 কার্বন না? এটা হচ্ছে 3 কার্বন। আর এই যে F6Pটা কি 6 কার্বনের। তো এইটা 3 কার্বন, এটা 6 কার্বন। 3 আর 6 কত? টোটাল 9 হয় না? এই দুইটা জিনিস মিলে যাচ্ছে না এখানে? তো 3 আর 6 মিলেতে 9 হয়। 9 মধ্যে 4 চলে গেছে এখানে, E4P 4 চলে গেছে এখানে। আর বাকি রইল কত? 5। এই 5 আছে এখানে X5P। তাহলে এখানে এটা 5 কার্বনের। ঠিক আছে, এই জিনিসটা এখানে আমি বলছি। আর এই দুইটা মিলে, এই দুইটা জিনিস থেকে যে দুইটা জিনিস হয়, মানে এই দুইটা জিনিস ট্রান্সফার হয়ে এই দুইটা জিনিস হচ্ছে। তাই এখানে এনজাইমটার নাম কি? ট্রান্সকিটোলেজ এনজাইম। নাম কি স্যার? ট্রান্সকিটোলেজ এনজাইম। আচ্ছা, তো এই যে তোমাদের এখন দুইটা লাইন একটু খুবই গুরুত্বপূর্ণ, সেটা মনে রাখো বা এটা লিখে রাখো, এরা পরীক্ষায় আসে। এই যে জিনিসটা, এই যে চক্রটা, এখানে প্রথম স্থায়ী পদার্থের নাম কি আমাকে বলো? প্রথম স্থায়ী পদার্থের নাম কি? এখানে প্রথম স্থায়ী পদার্থের নাম হচ্ছে, দেখো, কার্বন ডাইঅক্সাইড যখন R1,5BP সাথে যুক্ত হয়েছিল তখন যে যৌগটা তৈরি হয়েছে এটা কিন্তু আনস্টেবল বা অস্থায়ী। তো প্রথম স্থায়ী কোনটা? এই যে দেখো 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড প্রথম স্থায়ী, কিন্তু এই পদার্থটা প্রথম স্থায়ী হয়েছে। এবং এই পদার্থটা কয় কার্বনের স্যার? এটা 3 কার্বনের, কারণ কিটো অ্যাসিড 6 কার্বনের। এটাকে যদি আমরা 2 টুকরা করি তাহলে এগুলো কয় কার্বনের হবে? 3 কার্বনের 2 অণু তৈরি হবে, এক একটা 3 কার্বনের। মানে প্রথম স্থায়ী পদার্থটা এইটা হচ্ছে প্রথম স্থায়ী পদার্থ, আর এটা কয় কার্বনের? 3 কার্বনের। তাই এটাকে বলা হয় C3 চক্র। তো তোমাকে প্রশ্ন এভাবে করতে পারে যে C3 চক্র করতে পারে কি, এটা পরীক্ষা আসেই, যে C3 চক্রের প্রথম স্থায়ী পদার্থের নাম কি? C3 চক্রের প্রথম স্থায়ী পদার্থের নাম কি? 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। এই প্রশ্নটা লিখে রাখো। আর কিছু না বললেও অন্ততপক্ষে এটা খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউর জন্য, যে প্রথম স্থায়ী পদার্থের নাম কি? 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, মুখস্থ রাখবা। আচ্ছা, তা কার্বন ডাইঅক্সাইডটাকে প্রথম গ্রহণ করছে কে? প্রথম কার্বন ডাইঅক্সাইডের গ্রহীতা কে? এটা হচ্ছে রাইবোলোজ 1,5-বিসফসফেট R1,5BP। তাহলে একটা হচ্ছে 3PGA আর একটা হচ্ছে কি? রাইবোলোজ 1,5-বিসফসফেট R1,5BP। আচ্ছা, এখন আমি পুরো জিনিসটা তোমাদেরকে একটু এই সংক্ষেপ করে পড়ায় দিব। হ্যাঁ, এখন আমি পুরো জিনিসটা আবার রিক্যাপ করব, তোমরা জাস্ট একটু আমার সাথে সাথে একটু চেষ্টা করবা। দেখো আমি পুরো জিনিসটা একটু লিখতেছি। হ্যাঁ, দেখো, প্রথম হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। একটু খেয়াল করো, জাস্ট খেয়াল করো, তুমি এভাবে কয়েকবার লিখবে তাহলেই হয়ে যাবে। প্রথম কার্বন ডাইঅক্সাইড কি হয়? কার্বন ডাইঅক্সাইড R1,5BP সাথে, আমি এটা লিখে শেষ করে দেব ক্লাস। তাহলে দেখো প্রথম কি হয়? এই যে R1,5BP সাথে যুক্ত হয়, এই যুক্ত হয়ে কি তৈরি করে? আনস্টেবল কিটো অ্যাসিড। আনস্টেবল কিটো অ্যাসিড। এটা আনস্টেবল কেন? এটা ভেঙে গিয়ে প্রথম 3PGA হয়। 3PGA, এই 3PGA থেকে স্যার কি হয়? 13BPGA। 13BPGA। এই 13BPGA থেকে কি হয়? দুইটা জিনিস হয়, এক হচ্ছে G3P আর এক হচ্ছে D3P। এই G3P D3P থেকে কি হয় স্যার? F16BP। F16BP থেকে কি হয়? F6P। F6P থেকে কি হয় স্যার? G6P। G6P থেকে কি হয়? G1P। তারপর G, এই গ্লুকোজ। এই যে দেখো, এই F6P আর G1P এই দুইটা জিনিস মিলে হয়, একদিকে হবে
একদিকে হবে E4P, আর একদিকে হবে স্যার কি, স্যার একদিকে কি হবে X5P, X5P থেকে কি হবে কি R5P, R5P থেকে হবে R15BP। এখন দেখো যেখানে যেখানে গ্লুকোজ বাড়ছে, এই যেখানে যেখানে ফসফেট বাড়ছে এখানে ATP ব্যয় হবে। তো কোথায় বাড়ছে বলো তো, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি বাড়ছে, তাহলে একটা ATP বাড়লো, আমরা এখানে দিয়ে দিলাম একটা ATP। এটা কোত্থেকে আসছে, ওই ATPর 3টা ফসফেট থেকে একটা ফসফেট এখানে ঢুকছে, তাই এটা R15BP হয়ে গেছে, তাহলে এটা ADP হয়ে গেল। 3টা থেকে 2টা চলে গেলে, একটা চলে গেলে 2টা থাকবে, মানে ডাইফসফেট থাকবে। তারপরে এইখানে বাড়ছে ATP থেকে ADP, ঠিক আছে। আচ্ছা, এখন একটা থেকে যখন 2টা হবে তখন D মানে NADPH2 ব্যয় হবে, তার মানে এইখানে কি ব্যয় হবে NADPH2 প্লাস থেকে NADP তৈরি হবে, ঠিক আছে, NADP তৈরি হবে। এই তো এখন আমরা কি লিখব, এনজাইমের নামগুলো লিখব। স্যার এনজাইমগুলো কিভাবে লিখব, এখানে দেখো প্রথম যে এনজাইমটা এটা হচ্ছে রুবিস্কো এনজাইম। প্রথম যে এনজাইমটা লাগে সেটা হচ্ছে কি এনজাইম স্যার, রুবিস্কো এনজাইম। রুবিস্কো এনজাইম রুবিনা সাহায্য করে রুবিস্কো এনজাইম, ঠিক আছে। পরবর্তীতে যদি আমরা দেখি, পরবর্তীতে আমরা যদি আসি, ওই যে যেখানে যেখানে ফসফেট ব্যবহৃত হচ্ছে সেটা হচ্ছে কাইনেজ এনজাইম। যেখানে যেখানে ফসফেট ব্যবহৃত হচ্ছে কাইনেজ এনজাইম, যেখানে যেখানে ফসফেট ব্যবহৃত হচ্ছে কাইনেজ এনজাইম। আচ্ছা, এই দুইটা হচ্ছে একে অপরের আইসোমার, গাঠনিক সমাণু বা আইসোমার। তাহলে এখানে কোন এনজাইম ব্যবহৃত হবে, আইসোমারেজ এনজাইম। G3P আর DA3P পরস্পর আইসোমারেজ এনজাইম। এখানে এই দুইটা পরস্পরের কি ইপিমার, তাহলে এখানে যে এনজাইম ব্যবহৃত হবে সেটা হচ্ছে ইপিমারেজ এনজাইম, ইপিমারেজ এনজাইম। আর এইটা আর এইটা পরস্পর ট্রান্সফার করে যাচ্ছে গা, এখানে ট্রান্সকিটোলেস এনজাইম। কি এনজাইম, ট্রান্সকিটোলেস এনজাইম, ট্রান্সকিটোলেস এনজাইম, কিটোলেস এনজাইম। আচ্ছা, এখানে একটা ফসফেট কমে যাচ্ছে, কমে গেলে কি হবে, ফসফেট কমে যাচ্ছে, এখানে হচ্ছে ফসফেটাস এনজাইম। কি এনজাইম, ফসফেটাস এনজাইম, ফসফেটাস এনজাইম। তাহলে আমরা কি লিখলাম, প্রথমে আমি কি দিলাম, প্রথমে মূল যৌগগুলোর নাম লিখলাম, যে কার থেকে কি তৈরি হয়, এটা হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে আমি ATP আর NADPH2 গুলো বসাবো। থার্ড কাজ হচ্ছে ওইগুলো দেখে দেখে, ATP দেখে দেখে বা NADP দেখে দেখে আমি কি বসাবো, কাইনেজ বসাবো, বা অন্যান্য এনজাইমের নামগুলো বুঝে বুঝে বসাবো। 3টা ধাপে কাজগুলো করব। দেখো এখানে একটা এনজাইম আছে, এই যে দেখো এই এনজাইমটার নাম হচ্ছে, এই যে ডি দিয়ে মনে রাখবো, ডিহাইড্রোজিনেস। কি এনজাইম, ডিহাইড্রোজিনেস। তাহলে দেখো এটা কিন্তু এইভাবে টেকনিক্যালি বুঝে বুঝে না লিখলে মুখস্থ কিন্তু রাখতে পারবো না। আমি কিন্তু এনজাইমের নামগুলো কিন্তু একটাও মুখস্থ করি না, জাস্ট মনে রাখছি এইভাবে, যে এখানে কার্বন ডাইঅক্সাইড পালায় যেতে রুবিনা সাহায্য করে, তাই রুবিস্কো এনজাইম। যেখানে যেখানে ATP খাচ্ছে, ATP ব্যয় হচ্ছে, কাইনেজ এনজাইম। কি এনজাইম, কাইনেজ এনজাইম। যেখানে NADPH ব্যবহৃত হচ্ছে সেটা হচ্ছে ডিহাইড্রোজিনেস এনজাইম। আর এইটা একে অপরের সমান্য, G3P DA3P, তাহলে আইসোমারেজ এনজাইম। আর এটা হচ্ছে একে অপরের আলোক সমাণু, মানে ইপিমার, একে অপরের ইপিমার। এখানে আমরা এখানে ব্যবহৃত হবে ইপিমারেজ এনজাইম। আর এই দুইটা ট্রান্সফার হয়ে যাচ্ছে এই দুইটাতে, তাই ট্রান্সকিটোলেস এনজাইম, ট্রান্সকিটোলেস এনজাইম, ঠিক আছে। এখানে একটা ফসফেট চলে যাচ্ছে, ফসফেটাস এনজাইম, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আমরা জিনিসগুলো মনে রাখতে পারি। তো এখানে প্রথম স্থায়ী পদার্থ হচ্ছে, প্রথম স্থায়ী পদার্থ কি, এখানে প্রথম স্থায়ী পদার্থ C3 চক্রে প্রথম স্থায়ী পদার্থ কি, প্রথম স্থায়ী পদার্থ কে, প্রথম স্থায়ী পদার্থ হচ্ছে কি 3PGA, 3PGA, এটা একটু লিখে রাখিও। আর কার্বন ডাইঅক্সাইডের গ্রহিতাকে, কার্বন ডাইঅক্সাইড গ্রহিতা, কার্বন ডাইঅক্সাইডটাকে কে গ্রহণ করতেছে বলো তো, ওই যে R15 বাইকদারি, এই যে R15, ঠিক আছে। এই সবার ক্লিয়ার কিনা আমাকে একটু বলো। এখন এটা হচ্ছে তুমি খাতায় লিখে লিখে কয়েকবার প্র্যাকটিস করবে। হ্যাঁ, এটা হচ্ছে যে এটা একটা প্র্যাকটিসের বিষয়, কারণ অনেকগুলো নাম একসাথে এখানে। তো তুমি যে কাজটা করবা,
যে R15 বাইক দাঁড়িয়ে একটা ছেলের সাথে কার্বন ডাইঅক্সাইড পালিয়ে গিয়ে একটা কিটো করছে, কিটো ডায়েট করছে, মানে কিটো অ্যাসিড তৈরি হয়েছে। তারপর কিছুদিন পর সংসার ভেঙে গেছে, মানে 3PGA তৈরি হয়েছে। 3PGA থেকে পরেরটা তো সহজ, 13BPGA, 3PGA 13BPGA। এখান থেকে দুইটা জিনিস তৈরি হবে, একটা G3P, একটা DA3P। এই যে একটা G3P, একটা DA3P। G3P DA3P মিলে গিয়ে হবে F16BP F6P, দুইটা F16BP F6P। তারপর G6P G1P, তারপরে গ্লুকোজ। এখন এই G3P আর F6P দুইটা মিলে হবে 9টা, তার মধ্যে 4টা চলে যাবে E4P-তে আর একটা X5P। X5P থেকে R5P, R5P থেকে আবার R15BP। এই R15BP-টা আবার কার্বন ডাইঅক্সাইড যুক্ত হবে। দেখো এটা কিন্তু চক্রাকারে চলতে থাকবে, যার একদিকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হবে আর একদিকে গ্লুকোজ তৈরি হবে। দেখো এটা হচ্ছে ধান বানান মেশিনের মধ্যে, একদিকে আমরা ধান দেই আর একদিকে চালগুলো বের হয়, ধান চাল হয়ে বের হয়। তো একদিকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হচ্ছে আর একদিকে গ্লুকোজ তৈরি হচ্ছে। মাঝখানে কে সাহায্য করতেছে? ওই যে ATP NADPH2 গুলো সাহায্য করতেছে। ঠিক আছে, এখন তোমরা সবাই এটা খাতায় লিখবা, আজকে এটা লিখে ফেলবা। কারণ তুমি যদি দেখো, আমি তোমাকে একটু বলে রাখি, এই যে দেখো এখান থেকে, এই যে আমরা এই ধাপটা থেকে, এই যে এই ধাপটা এখান থেকে এই পর্যন্ত, এই যে তুমি যদি এটা ভালো করে মুখস্থ করতে তোমার আরো পড়া কমে যাবে। দেখো এই যে দেখো এই ধাপটা থেকে যদি উল্টা করে যাই আমরা, এই স্টেপটা যদি কি করে যাই, উল্টা দিকে যাই, মানে এই যে গ্লুকোজ থেকে গ্লুকোজ 1 ফসফেট, তারপর গ্লুকোজ 6 ফসফেট, ফ্রুক্টোজ 6 ফসফেট, ফ্রুক্টোজ 1,6 ফসফেট, তারপরে G3P DA3P, তারপর কি 13BPGA, তারপর 3PGA। এই যে উল্টা করে যদি যাই, এই যে দেখো এখান থেকে যদি উল্টা করে যাই, এটা হচ্ছে গ্লাইকোলাইসিস। শ্বসন প্রক্রিয়ার কোন ধাপ? গ্লাইকোলাইসিস ধাপ। গ্লাইকোলাইসিস মানে এই যে দেখো, এই যে এই গ্লুকোজ থেকে এই পর্যন্ত উল্টা করে আসবা, এটা হচ্ছে গ্লাইকোলাইসিস ধাপ। শেষ, তোমার পড়া শেষ, হুবহু সেম। এখান থেকে এই পর্যন্ত আসলে এটা গ্লাইকোলাইসিসের ধাপটা হচ্ছে। তো এই জন্য তোমাকে বলছি খাতায় ভালো করে কয়েকবার লিখবা, আর লিখে প্রয়োজনে আজকে ওই গ্রুপে 1-2 জনের নোট একটু শেয়ার করে দিবা, সবাই পোস্ট করবা, 1-2 জনেরটা যাতে এটা সুন্দর ওদেরটা অ্যাপ্রুভ করে দিবে আর কি। ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা, তো আশা করি তোমাদের আর সমস্যা নাই, পারবা। আই হোপ পারবা। ঠিক আছে, তাহলে আমি যাই আগামী ক্লাসে। তাহলে আগামী ক্লাসে আমরা C4 চক্রটা আগামী ক্লাসে আমরা C4 চক্রটা পড়ে শ্বসনটা ধরবো ইনশাল্লাহ। ঠিক আছে, কারণ আমাদের এই 1 মাসের মধ্যে চ্যাপ্টারগুলো শেষ করে ফেলতে হবে, তো আমাদের হাতে সময় খুবই কম, তো খুব তাড়াতাড়ি আমরা চ্যাপ্টারগুলো শেষ করে নিব। ঠিক আছে, তোমরা আমি আগে যেভাবে লাইন বাই লাইন একদম পড়াতাম, হয়তো ওইভাবে পড়ানোটা পসিবল হবে না, আমি জাস্ট মেইন জিনিসগুলো পড়ায় শেষ করে দিব চ্যাপ্টারটা। ঠিক আছে, তো তোমরা একটু পড়ে রাখিও, এই মেইন জিনিসগুলো অন্ততপক্ষে পড়লে তুমি রিটেনগুলো অন্ততপক্ষে ভালো করবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আবার দেখা হচ্ছে, ভালো থাকো, সুস্থ থাকো, গুড বাই।